সুপ্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমি সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে আমি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র থেকে দুটো টপিক আলোচনা করব, যে বিষয়টা সবার জন্যই প্রয়োজন। তারপরেও যেহেতু ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী, আমি তাদের উপযোগী করেই ক্লাসটা উপস্থাপনের চেষ্টা করব। তাহলে দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস শুরু করলেই তো শুরু হয়ে গেল এই যে বকর 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 বকর। তার চেয়ে বরং চলো আগে একটু নিজেদেরকে চাঙ্গা করে নেওয়া যাক। তো চাঙ্গা তো করবো, তাহলে কে করবে? তোমরা তো আমাদের সামনে নেই, তাই তো আমি আছি, তাই তো বিপদ। যদি এখন একটা গান গাইতে বলি, তাই তো আমাকে ছাড়া তো উপায় নেই। আবার আমার গলায় সুরও নেই, তার এখন করণীয় কি? গান তো শুনতেই হবে। তাহলে বেসুরো গলায় স্বরচিত একটি গান শোনাই। তো শুরু করি। কাল ছিলি, আজ আছিস, আগামীকাল থাকবি কি না বল, এটা জানার আছে কোনো কল, এখনো তো সময় আছে, সোজা পথে চল রে মনা, সোজা পথে চল। কি মনে হয় খুব আধ্যাত্মিকতা দিয়ে ফেললাম না? না না, আধ্যাত্মিকতা দেওয়ার কোনো ইচ্ছে, কোনো উদ্দেশ্য আমার নেই। তোমরা বাড়িতে সবাই ভালো থাকো, পরিবারের সাথে মিলেমিশে আনন্দ উল্লাস করো, আর এই মুহূর্তে তোমরা ক্লাসটাকে উপভোগ করার জন্য খাতা কলম নিয়ে প্রস্তুত হও। তো ঠিক আছে, আসি। কি বললাম গানে গানে? কাল ছিলি। চল একটু লিখে দেখি। আমার যে উদ্দেশ্যের কাছাকাছি চলে যাই। আজ আছিস, এখানে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, একটা ভাগ কাল, আজ এবং আগামীকাল। কাল, আজ এবং আগামীকাল। আর দ্বিতীয় অংশে দেখো, ছিলি, আছিস, থাকবি। তাহলে কয়টা অংশ হলো? দুটো অংশ। একটা অংশে একটা কাজ, আরেকটা অংশে ওই কাজের সময়। আমরা ইংরেজিতে যখন পড়াই তখন একটা সংজ্ঞা দিতে গেলে বলি, ক্রিয়ার সংঘটিত হওয়ার সময়কে কি বলে? টেন্স বলে। ইয়েস, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের জন্য আজকে টেন্সের বিষয়টি উপস্থাপন করব। কারণ আমরা যখন কোনো কিছু লেখা শুরু করি, একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কখনোই মুখস্থ করে শুধু নম্বর পাওয়ার আশায় আমরা লিখব না, আমরা শিখব না। আমরা শিখব ফ্রি হ্যান্ডে কীভাবে লিখতে পারি, কিভাবে আবেদন করতে পারি, কিভাবে ইমেইল লিখতে পারি, কিভাবে চিঠি লিখতে পারি, কিভাবে কম্পোজিশন লিখতে পারি। তুমি যদি ফ্রি হ্যান্ড শেখো, ফ্রি হ্যান্ড রাইটিংটা শেখো, তাহলে অবশ্যই তুমি ইংরেজিতে স্কিল্ড হতে পারবা, এতে কোনো সন্দেহ নেই। আর সে কারণে তোমার এই বিষয়টা অবশ্যই সুন্দরভাবে জানা দরকার। তো আমরা আজকে আমাদের পাঠ কি পেলাম? টেন্স। টেন্স, এটার বাংলা
হচ্ছে ক্রিয়া কাল বা সময়। বাংলাটা হচ্ছে ক্রিয়ার কাল বা সময়। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু এই যে উদাহরণ তিনটে দিলাম, এই উদাহরণটাকে ঠিক ওই সময় ভাবেই একটু ঘুরিয়ে লিখি। একটু ঘুরিয়ে লেখা যায়। কাল কথাটাকে আমি লিখি গতকাল। নাম্বার ফেলি, গতকাল। ছিলিটাকে আমি বলি, এখানে একটা সাবজেক্টও নিয়ে নেই, গতকাল। গতকাল আমি আম খেয়েছিলাম। আমি আম খাই। আজকে এবার কিন্তু আমি আর সময়টা উল্লেখ করলাম না। খাই বলতেই সাধারণত বর্তমানে এটাকে বোঝায়, সেই আজে। আগামীকাল আমি কমলা লেবু খাবো। আগামীকাল আমি কমলা লেবু খাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো, গতকাল, আগামীকাল এবং মাঝখানে হচ্ছে আজ। এখানে দেখো ক্রিয়া সংগঠিত হচ্ছে, এর বাইরে কি আমরা কখনোই কোনো ক্রিয়াকে সম্পাদন করতে পারবো? অবশ্যই না। যখনই আমরা করি না কেন, এই তিনটা কালের মধ্যে থাকবে, হয় অতীতে ঘটনা ঘটে গেছে, নয় বর্তমানে সাধারণভাবে চলছে, অথবা আগামীতে ঘটবে। তাহলে এই বিবেচনায় আমরা টেন্সকে কয় ভাগে বিভক্ত করতে পারি? 3 ভাগে। এটাকেই আমরা, যেটা অতীত হয়ে গেছে সেটাকে আমরা কি বলি? পাস্ট। ইংরেজিতে বলি পাস্ট। ইয়েস, ইংরেজিতে আমরা কি বলি? পাস্ট। আমি যদি টেন্সটাকে এখানে লিখি, এখানে লিখে আমি যদি এখানে একটু সাজাই আমাদের কাজের সুবিধার্থে, তাহলে এটা হচ্ছে কি? পাস্ট। দ্যাট মিন্স অতীত, পাস্ট। তাহলে যেটা বর্তমানে হচ্ছে, বর্তমানে ইংরেজি কি? প্রেজেন্ট। প্রেজেন্ট। আমি এরপরে আবার ক্লিয়ারলি লিখবো। আর আগামীকালের ইংরেজি ভবিষ্যতের, আগামীকাল তো ভবিষ্যৎ, তাহলে ভবিষ্যতের ইংরেজিটা কি? ফিউচার। রাইট। ভবিষ্যৎ হচ্ছে ফিউচার। তাহলে আমরা টেন্সের ইংরেজিতে কয়টা রূপ পেলাম? 3টা রূপ, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। যেটা অতীতে ঘটে গেছে সেটা পাস্ট, যেটা বর্তমানে চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট, এবং যেটা ভবিষ্যতে হবে সেটা হচ্ছে ফিউচার। ক্লিয়ার? এখন আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটা হচ্ছে এই যে অতীতের দেখলাম, অতীতের ক্রিয়ার সাথে শেষে সব সময় ল যুক্ত থাকে। অতীতের ক্রিয়ার সাথে কি থাকে? ল যুক্ত থাকে।
এটা সব সময় পাবেন। কিছু ব্যতিক্রমী ঘটনায় বাক্য লেখার কৌশল বাদে, এবং সেটাও অতীতের ঘটনায় বুঝাবে, কিন্তু সাধারণত ল উল্লেখ থাকে, আর ভবিষ্যতে অবশ্যই ব উল্লেখ থাকবে। ভবিষ্যতের জন্য অবশ্যই ব উল্লেখ থাকবে। তাহলে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি আমরা ল পাই, তাহলে একদম স্বাভাবিকভাবে এটা ধরে নেব অতীত, অর্থাৎ পাস্ট। আর যদি ব পাই, তাহলে এটা ধরে নেব ভবিষ্যৎ, অর্থাৎ ফিউচার। আর এই ল এবং ব যদি না থাকে, তাহলে অতি অবশ্যই এটা কি হয়ে যাবে? প্রেজেন্ট হয়ে যাবে। তাহলে সংক্ষেপে জানলাম, ল ক্রিয়ার সাথে ক্রিয়ার শেষে ল যুক্ত থাকলে সেটা পাস্ট, ব যুক্ত থাকলে সেটা হচ্ছে ফিউচার, আর ব বা ল না থাকলে সেটা হবে প্রেজেন্ট। এখন আমরা এই লকে কি কি ভাবে পেতে পারি সেটা একটু দেখি। সাবজেক্টের উপর নির্ভর করে, সাবজেক্ট এর উপর নির্ভর করে আমরা লকে শেষে, এখানে তো আমি আছে লাম পেয়েছি, আমরা আরো কয়েকটা ভাগে পেতে পারি। ল, লে, লাম, লি, লেন। সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমরা ল, লে, লাম, লি, লেন পেতে পারি। যেমন সে গিয়েছিল, তুমি ধরেছিলে, আমি পড়েছিলাম, আম খেয়েছিলাম। তুচ্ছার্থে যদি সাবজেক্ট তুই হয়, তাহলে তুই খেলি, তুই ধরলি। আর সম্মানার্থে যদি, থার্ড পার্সনের সম্মানার্থে যদি হয়, তাহলে থার্ড পার্সন হবে। আবার ফার্স্ট পার্সনের উই যদি হয়, ইউ যদি হয় সেকেন্ড পার্সনের, তাহলে সেখানে হবে লেন। আপনি গিয়েছিলেন, তারা এসেছিলেন। ক্লিয়ার? ঠিক এমনিভাবে বাংলা বাক্যের ক্রিয়ার শেষেও আমরা এরকমের কয়েকটি পাব। যেমন এখানে পেয়েছি রস্যই, সাবজেক্ট বিবেচনায় আমরা এখানে পাবো অন্ত্যেষ্টিয়, সে যায়। ও সেকেন্ড পার্সন যদি সাবজেক্ট হয়, তাহলে ও তুমি খাও। দন্ত ন সম্মানার্থে তিনি যান। ওকে, ইত্যাদি। আর ভবিষ্যতে ঠিক একইভাবে সাবজেক্টের উপর ডিপেন্ড করেই তোমার ববি বেবেন, ববি বেবেন এগুলো হবে। ওকে, এখন তাহলে আমরা বুঝে ফেললাম যে কি দেখলে আমরা এটাকে বুঝবো যে কোন কালের বাক্য। ল থাকলে পাস্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স, আর ল ব না থেকে সাধারণভাবে ই অন্তস্থীয় ও দন্ত ন থাকলে এগুলো হবে প্রেজেন্ট টেন্স। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তো শিখলাম তিনটে টেন্স। তাহলে আমরা এই যে ক্রিয়া ব্যবহার করব, কাল তো বসিয়ে দিলাম, গতকাল ইয়েস্টারডে, আজ প্রেজেন্ট বর্তমান টুডে, ভবিষ্যৎ টুমরো। কিন্তু এই যে ক্রিয়ার রূপটা কি লিখবো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রিয়ারও একটি রূপ আছে। ক্রিয়ারও এই টেন্স ভেদে ক্রিয়ারও তিনটে রূপ আছে। একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট টেন্স হিসেবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি অন্য জায়গায় লিখছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এই যে V1 লেখাটা আসলে যৌক্তিক নয়, কিন্তু আমার কাজের সুবিধার্থে আমি V1 বলে বলবো, কিন্তু উচ্চারণে আমি পুরাটাই বলবো। ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট, আর পাস্ট হলে ভার্বের পাস্ট ফর্ম,
আর ফিউচার হলে শ্যাল বা উইল এর সাথে যুক্ত ভিভ ওয়ান ফর্ম। বাস এই তিনটা জিনিস যদি তোমার জানা থাকে তাহলে অতি সহজেই তুমি বাংলা থেকে ইংরেজি বাক্য রূপান্তরটা খুব সহজভাবেই করে ফেলতে পারবে। ওকে, তাহলে আমরা প্রমাণস্বরূপ দেখি। তাহলে আরেকবার বলি, টেন্স ভেদে ক্রিয়ারও তিনটে রূপ আছে। অতীতের জন্য V2 অর্থাৎ ভার্বের পাস্ট টেন্স, বর্তমানের জন্য V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ভবিষ্যতের জন্য শ্যাল বা উইল যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম। শ্যাল বা উইল মানে কি, এই যে আছে না, এই এর জন্য শ্যাল বা উইল। ওকে, চলো আমরা এবার অনুবাদ করে প্রমাণ করি, এটা যৌক্তিকতা দেখি। এখন দেখো, গতকাল আমি আম খেয়েছিলাম। আমি আম খেয়েছিলাম, এখানে সময়টাকে আমি আগেও দিতে পারি বা পরেও লিখতে পারি। আর আরেকটা জিনিস মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বাক্যে ক্রিয়াটা সবসময় শেষে থাকে, আর ইংরেজি বাক্যে ক্রিয়াটা ঠিক সাবজেক্টের পরপর চলে আসে। চলো দেখি, yesterday I ate। V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, যেহেতু ল আছে, ল মানে ভার্বের পাস্ট ফর্ম। I ate, কি খেয়েছিলাম? আম খেয়েছিলাম। এখানে আমরা দেখো ম্যাঙ্গোজ লিখেছি। সাধারণত আম খেয়েছিলাম এরকম করে বললে ম্যাঙ্গোজ লেখাটাই যৌক্তিক, যদিও আমরা ম্যাঙ্গো লিখি, অথবা ডেফিনিট অথবা ইনডেফিনিট করে লেখা যৌক্তিক। অর্থাৎ যেমন আমি একটি আম খেয়েছি, আম খেয়েছিলাম, অথবা আমি আমটি খেয়েছিলাম। যা হোক, এটা হচ্ছে অন্য পর্ব, আমরা এখানে ফিরে আসি। এবার তাহলে দেখো, সাবজেক্ট V2 ফার্স্ট যেহেতু, তারপর অবজেক্ট, অবজেক্ট নাও থাকতে পারে। এবার বর্তমানটা দেখি, আমি সাবজেক্ট আই, তারপর খাওয়া হচ্ছে কি V1 অর্থাৎ ইট, আমাদের তো ক্রিয়া হচ্ছে ইট, ইট হচ্ছে V1, এড হচ্ছে V2, আশালই প্লাস V1 আবার জায়গায় ফিরে আসবে। তাহলে আমি খাই রস্যই, তাহলে V1, তাহলে ইট, I eat mango, I eat mangoes। এবার ভবিষ্যতেরটা একটু দেখি, দেখো কতটা সহজ। তোমরা চেষ্টা করো, দেখবা তোমাদের কাছে একেবারে খুবই সহজ মনে হবে। একটু চেষ্টা করো এবং সবসময় অনুশীলন করবা। টুমরো I shall eat। লক্ষ্য করো, I shall eat, এখানে আমরা উইলও ব্যবহার করতে পারি, অতটা বাধ্যবাধকতা নেই। একটা বাধ্যবাধকতা আছে, সেটা আমরা পরে শিখব। এখন আমরা বলি শ্যাল বা উইল একটা আমরা বসাই। তারপর দেখো V1, শ্যাল বা উইল বসলে ভার্বের নিজস্ব রূপে ফিরে আসে। তারপর কি ম্যাঙ্গো, টুমরো I shall eat orange। ক্লিয়ার? তাহলে এটা যদি তোমাদের এতটুকু বোধে আসে, তোমাদেরকে আমি আরেকটি জায়গায় এবার নিয়ে যাই। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন লক্ষ্য করো, আমি আম খেয়েছিলাম, কখন খেয়েছি এটা কি বলা আছে? না। গতকাল বলা আছে, গতকালের কোন সময়ে এটা কি বলা আছে? নেই। বর্তমানে আমি আম খাই, কখন খাই এটা কি বলা আছে? একটি নিত্য ঘটনা, অনিয়মিত সময়, অনির্দিষ্ট সময়। আগামীকাল আমি কমলা লেবু খাবো, কখন খাবো? বাজারে গিয়ে, স্কুলে গিয়ে, ঘরে ঢুকিয়ে,
সন্ধ্যায়, দুপুরে কিচ্ছু বলা নেই, শুধু বলা হয়েছে ভবিষ্যতের একটি সময়। তাহলে এটা একটা অনির্দিষ্ট সময়। তাহলে খেয়েছিলাম একটা অনির্দিষ্ট সময়, খাই যখন তখন, কখন খাই, আবার কখন খাবো এটাও একটি অনির্দিষ্ট সময়। তো ইংরেজিতে এই অনির্দিষ্টকে কি বলা হয়? রাইট, ইনডেফিনিট। ইনডেফিনিট। তাহলে আরেকটা শব্দ আমরা এখানে পেলাম, ইনডেফিনিট। এটা আমি একটু মুছে দিই। এবার এটাকে আমি এই পাশে গুছিয়ে একটু লিখি। আমি এবার এই পাশে একটু লিখি। প্রথমে পেলাম পাস্ট, এখানে পেলাম প্রেজেন্ট, এখানে পেলাম ফিউচার। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওই যে একটা শব্দ যুক্ত পেলাম, সেটা কি? ইনডেফিনিট। 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 ইনডেফিনিট মিন্স অনির্দিষ্ট, যেটা বললাম, কোনো সময়ের উল্লেখ নেই, নির্দিষ্ট কোনো সময় নেই। অতীতের সাধারণ সময়ে কোনো ঘটনা ঘটা, বর্তমানের সাধারণ অনির্দিষ্ট সময়ে কোনো ঘটনা ঘটা, আবার ভবিষ্যতের অনির্দিষ্ট সময়ে কোনো ঘটনা ঘটাকে বলা হয় ইনডেফিনিট। তাহলে এবার আমরা যদি একটু হিসাব করি, পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, কয়টা পেলাম? 3টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে 3টা টেন্স পেয়ে গেলাম। কয়টা টেন্স পেলাম? 3টা টেন্স। এখন এই 3টা টেন্সের সহজ ব্যবহার আমরা শিখে ফেললাম। ওকে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে একটা বিষয় তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি সাবজেক্ট থার্ড পারসনের সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। কোথায় এস করতে হয়, কোথায় ইএস করতে হয়, সেটা তোমরা গত ক্লাসে আমরা শিখিয়েছিলাম। তো যাই হোক, আমি পরবর্তী স্টেপে চলে যাই। এখন এখান থেকে শিখলাম আমরা 3টা টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স। ওকে, আমি একটু বোঝার সুবিধাতে এটাকে একটু মাঝখানে নিয়ে এসে লিখি। আমি এটা একটু মাঝখানে নিয়ে আসি। টেন্স বাংলাটা আর লিখলাম না। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুধু কি অনিয়মিত সময়ে শুধু ওই খাওয়া দাওয়া, খেয়েছি, গিয়েছিলাম, করেছিলাম, যাবো, খাবো, ধরবো, মারবো, এরকমই করি? না, আরো কিছু কাজ আছে। হ্যাঁ, আরো কিছু কাজ আছে। এই যে ধরো, এখন আমি তোমাদের সাথে কথা বলছি, এটা কি চলমান না? ইয়েস। এই যে তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনছো, এটাও তো চলমান। তাহলে এরকমের চলমানকেও একটা টেন্স বলা হয়। চলো একটা উদাহরণের মাধ্যমে দেখি। আমি ওইটাকেই রাখি, ওই ইট ক্রিয়াকেই রাখি। আমি খাচ্ছি, কি করছি? খাচ্ছি। এখন এই যে খাচ্ছি, এটা তো চলমান। ইংরেজিতে খুবই সহজভাবে আমরা একটু বুঝি, আমাদের পেঁয়াজ গোছের কোনো প্রয়োজন নেই, আমরা সাদামাটা ভাবেই আগে বিষয়গুলোটি শিখি। এটাকে কোন ফর্মে কিভাবে, সেটা আমরা হয়তো সাথে সাথে বলছি, কিন্তু সাদামাটা ভাবে আগে আমরা দেখে নিই যে এই যে খাচ্ছি, ইংরেজিতে আমরা কি বলবো। এই যে চলমান, চলমান হলে ইংরেজিতে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। মূল ভার্বটা কি? ইট।
দাঁড়াবো কি? ভেরি ইজি, খুবই সহজ হয়ে গেল। যে কোনো চলমান হলেই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোনো চলমান হলেই তোমরা কি করবে? ক্রিয়ার সাথে আইন যুক্ত করে দেবে। খাচ্ছি, ধরছি, ইটিং, ক্যাচিং, পড়ছি, রিডিং, হাঁটছি, ওয়াকিং, গাইছি, সিঙ্গিং। ওকে, এখন এই যে আইন যুক্ত করছি, তাহলে এটা তো বর্তমানের কথা বললাম, তাহলে অতীতের কি হবে? চলো আমরা আবার দেখি। এখন এই চলমানটা তো অতীতেও ছিল। এই মনে করো আমি খাচ্ছি, তোমাদের একজন আসছে, আসার পর আমি কি করলাম? কই কিছু করিনি তো। এই কি খাচ্ছিলি রে, কি খাচ্ছিলি রে, তার মানে কি আমি খাওয়াটা চলমান রেখেছিলাম, এটা অতীতের, এটাও চলমান ছিল। বলছে কি খাচ্ছিলি, মানে তখন কি খাচ্ছিলি, সময়টা পার হয়ে গেছে, আসার সাথে সাথে বন্ধ করে দিয়েছি, তাহলে স্টপ হয়ে গেছে, কিন্তু এটা অতীতে চলমান ছিল। তাহলে চলমান কাজ অতীতেও হতে পারে, ভবিষ্যতেও হতে পারে, বর্তমানে তো চলছেই, এই যে চলছে। এখন ভবিষ্যতের জন্য, অতীতের জন্য কি বলবো? অতীতের জন্য কি? অতীতের জন্য এটি আমরা বোঝার সুবিধাতে সাবজেক্টটা নিয়ে নেই। আই, আইটি। বর্তমানের জন্য আমরা এটি নিয়ে নেই, আইটি। ফিউচারের জন্য আমরা নিয়ে নেই আইটি। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ অল্প করে জায়গা রাখা আছে কেন? আমরা যখন আইন দিয়ে যুক্ত করব, তখন আমাদের বাড়িতে সহযোগী থাকে না কাজের জন্য, একজন সহযোগী সেখানে হাজির হয়, এবং সেই সহযোগীটা হচ্ছে সকল কাজে আমাদেরকে, যেমন বাড়ির যারা সহযোগী থাকে তারা সহযোগিতা করে। এই নজর আলী চা নিয়ে আস, এই নজর আলী আমার কাপড়টা কেচে দে, এই নজর আলী এই পেপারটা এসে কিছু দেয়, এই নজর আলী আমার ব্যাগটা এখনো দিলি না, আমি বাজার করতে যাব। কে সহযোগী? কে? ওই একজন নজর আলী। আমাদের ইংরেজিতেও টেন্সের ক্ষেত্রেও একজন নজর আলী আছেন, সেই নজর আলীটা কে? বি। এই বি এর মধ্যে লুকায়িত আছে প্রেজেন্ট ফর্মের জন্য, প্রেজেন্ট টেন্সের জন্য এম ইচ আর, প্রেজেন্টের জন্য এম ইচ আর, পাস্ট টেন্সের জন্য তাহলে তো নিশ্চয়ই বুঝে ফেলেছো, পাস্ট টেন্সের জন্য কি? ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার। সাবজেক্টের পার্সন অনুযায়ী, যেটা তোমরা অনেক আগেই শিখেছো, সাবজেক্টের পার্সন অনুযায়ী ওয়াজ বা ওয়ার, এম ইজ আর। ফিউচার টেন্সের জন্য এবার ওই যে ব আছে, বর জন্য তো শ্যাল বা উইল মাস্ট, শ্যাল বা উইল মাস্ট। এবার শ্যাল বা উইলের পরে এম ইজ আর, সেটা প্রেজেন্ট টেন্সের জন্য, ওয়াজ আর তো পাস্ট টেন্সের জন্য, তাহলে ফিউচার টেন্সের জন্য কি হতে পারে? সে বি নিজেই এসে বলবে, বি আর কাউকে পাঠাতে পারছে না, এখন কি করবে? নিজেই এসে বসছে, শ্যাল। তাহলে এবার আমরা বসাই দিই, এটা কি? পাস্ট। চলমান ইংরেজি কিটা কি? কন্টিনিউয়াস। ইয়েস, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তাহলে আই ওয়াজ, আয়ের পরে ওয়াজ বসে, আর থার্ড পারসন প্লুরাল হলে ওয়ার বসে, আর ফার্স্ট পারসন প্লুরালের সাথে ওয়ার বসে। তাহলে আই প্রেজেন্ট টেন্সে হয় এম। এইগুলো আর বেশি বলার প্রয়োজন আমার মনে হয় না, তোমাদের জন্য আছে। তাহলে আই ওয়াজ ইটিং, আই এম ইটিং, চলমান, আই শ্যাল বি ইটিং, আই শ্যাল বি ইটিং।
ইয়েস, কি বুঝতে পারছো তো? খুবই সহজ, শুধু একটু মনোযোগ দিয়ে তোমাদেরকে লিখতে হবে। কেন নিয়ে নিয়ে মুখস্থ করতে হবে আন্দাজে, পরে 2 মিনিট পরে মনে থাকবে না। তুমি যদি একটু বুঝে বুঝে ইংরেজি পড়ো, এই যে ক্লাস 3-4 থেকে যদি সুন্দর করে বুঝে বুঝে আসতে থাকো, 6 আরো সুন্দর করে কাটালে, 7 কাটালে, এভাবে প্রত্যেকটা ক্লাসেই যদি তুমি সুন্দরভাবে প্রত্যেকটি অর্থ জেনে নিজেকে তৈরি করো, তাহলে ভবিষ্যতের জন্য হবে একজন সুন্দর ইংরেজি জানা স্টুডেন্ট। ওকে, তো সেই যেটা বলছিলাম, তাহলে আই শ্যাল বি ইটিং, আমি খেতে থাকবো, আমি খেতে থাকবো। তাহলে কয়টা টেন্স পেলাম? এখন এই যে চলমান, যেটা বলেছিলাম চলমান ইংরেজিটা কি? কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস প্রত্যেকের সাথে লাগিয়ে দিই। কন্টিনিউয়াস প্রত্যেকের সাথে লাগিয়ে দেওয়ার পরে আমাদের এখানে দাঁড়ালো কি? পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এন্ড ফিউচার কন্টিনিউয়াস। ওকে, এখন তাহলে কয়টা পেলাম? এখানে পেলাম কয়টা? 3টা। টেন্সের সংখ্যা মোট কয়টা গিয়ে দাঁড়ালো? 6টা। ভেরি গুড। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাজ অনির্দিষ্টভাবে করছিলাম, সেটা গেল। কাজ চলছিল, আমরা কাজ করছিলাম, আবার করতে থাকবো। কাজটা কি এক সময় শেষ হবে না? রাইট, সব কি চলমান? শেষ তো আছে, শুরু যখন আছে তাহলে তো শেষ তো থাকবেই। এখন দেখো আমরা শেষটাকে, যে কাজটা শুরু করেছিলাম, চলছিল, এখন আবার সেটা শেষ হয়ে যাবে। দেখো একটু লক্ষ্য করো, আমি এবার কি লিখি? এবার আমি একটু আমটাকে নির্দিষ্ট করে দিলাম, অনির্দিষ্ট রাখলাম না, আমটি খেয়েছিলাম। বর্তমানে যদি বলি তাহলে কি হবে? আমি আমটি খেয়েছি, খেয়েছি। আর ভবিষ্যতে হবে আমি আমটি খেতে থাকবো, খেতে থাকবো, সরি, খেয়ে থাকবো, খেতে থাকবো। তো তাহলে সে কন্টিনিউয়াস হয়ে গেল, খেয়ে থাকবো। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা পাচ্ছি কোনটা? যে কাজটা সম্পন্ন হয়ে যাচ্ছে, এই মাত্র সম্পন্ন হয়ে গেল, এই যে আমটা খাওয়া হয়ে গেছে, সেইটার জন্য বাংলা বাক্যের ক্রিয়ার মাঝখানে বা শেষের অংশে আমরা অন্তঃস্ক্রিয় পাচ্ছি। খেয়েছিলাম, খেয়েছি, খেয়ে থাকবো। তাহলে এই যে আমরা এই বিষয়টা শিখলাম, অনির্দিষ্টভাবে কিছু ঘটে গেছিল, ঘটেছে, ঘটবে, আবার চলমান, আমরা এই কাজগুলো করলাম, এই যে হাসলাম, খেললাম, শিখলাম, সব কিছু হলো, খেলাম, এখন এই যে শেষ করে দিলাম। তাহলে এই শেষ করার জন্য ইংরেজিতে আমাদেরকে মূল ক্রিয়ার একটা ফর্ম, ওই যে বলেছিলাম ভার্বের, একটা ভার্বের কয়টা ফর্ম আছে? এখানে বলেছিলাম 3টা ফর্ম। এবার একটু অন্যভাবে বলি, প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল এটা সম্পূর্ণ লিখলাম না, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের জন্য, পাস্ট ছিল পাস্ট টেন্সের জন্য, আর পাস্ট পার্টিসিপলটা আমরা রেখে দিয়েছিলাম, ফিউচার টেন্সে আমরা ব্যবহার করেছিলাম শ্যাল উইল প্লাস V1। এখন এই যে আমাদের হাতে একটা আছে, কাজ তো শেষ, তাহলে এখান থেকে আমরা শেষটা ব্যবহার করব। হাতে কি আছে? ইটেন, ইট, এট, ইটেন।
তো এই যে ইটেনটা আছে, ইটেনটা শেষ, আমার খাওয়াও শেষ। তাহলে যখন আমরা ইটেন ব্যবহার করি, সে আগের মধ্যে চলো আমরা সাবজেক্টটা বসিয়ে দিই, আই ইটেন, আই ইটেন দা ম্যাঙ্গো। যখন আমরা ডেফিনিট করে দিব, যখন আমরা ডেফিনিট করে দিব, তখন কিন্তু আর গোলস লেখার প্রয়োজন নেই। আবার বলি, গোলসটা ছিল যখন অনির্দিষ্ট করে বোঝানো হবে, অর্থাৎ ডেফিনিট আর ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার আমরা না করব, তখন আমরা ম্যাঙ্গোজ বা ম্যাঙ্গো লিখতে পারি। যাই হোক, এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, ইটেন লিখেছি, একটা জায়গায় গ্যাপ রেখেছি। কেন? এখানে যখন আমরা ভার্বের 3 নম্বর ফর্মটা বসাই, পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাই, তখন ওই যে বিভার সেই নজরালি, সেই নজরালি এসে এখানকার নজরালি হচ্ছে হ্যাভ, এখানকার নজরালি হচ্ছে হ্যাভ ভার্ব, ইনি হচ্ছেন এখানকার সাহায্যকারী। তো অতীতের জন্য এই অতীত হ্যাভের পাস্ট কি? হ্যাড। তাহলে অতীতের জন্য এখানে হ্যাড হয়ে বসবে। আর বর্তমানে আমি আমটি খেয়েছি, তাহলে আই ইটেন। আবার লিখি আই ইটেন, ইটেন দা ম্যাঙ্গো। এখানে কি বলবে? প্রেজেন্ট টেন্স। তাহলে হ্যাভ এর প্রেজেন্ট কি? হ্যাভ, আই হ্যাভ ইটেন। আবার আমি খেয়ে থাকবো, এখানে কি আসবে? হ্যাভ। তবে ওই যে ব রয়েছে, বয়ের জন্য কি মনে আছে? শ্যাল বা উইল। শ্যাল বা উইল আসলেই তো ভার্বের প্রেজেন্ট ফর্মটা থেকে যাবে, সেই কারণে হ্যাভ আর পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা কি লিখবো? আই ইটেন, আই ইটেন দা ম্যাঙ্গো। এখানে ওই বয়ের জন্য লিখবো কি? ম্যাঙ্গো। ওকে, এখন একটা জায়গা আমি একটু গ্যাপ রেখেছি, আমাদের যে অংশটা সেটা হচ্ছে এই যে পাস্ট পারফেক্ট, সরি, যে কাজটা শেষ হয়ে গেল, এটা কিন্তু আমি হাতে রেখেছি, এটা আমি বলিনি। যে কাজটা এইমাত্র শেষ হয়ে গেল, ইংরেজিতে তার একটি নাম আছে। যেমনটা তোমাদের অনির্দিষ্ট সময়ের জন্য ইনডেফিনিট বলেছি, আবার চলমান কোনো কাজের জন্য কন্টিনিউয়াস বলেছি। এখন শেষ হয়ে গেলে তো একটা কিছু বলতে হবে, সেটা কি? পারফেক্ট। সেটা হচ্ছে পারফেক্ট। আচ্ছা, তাহলে পারফেক্ট, এই প্রত্যেকটার সাথে পারফেক্ট লাগিয়ে দাও। PERFECT, পারফেক্ট। আমরা এখানে আরটাকে একটু কম উচ্চারণ করব। তাহলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট, এই তিনটা। তাহলে কয়টা পেলাম? এখানে আবার পেলাম 3টা। তাহলে মোট কয়টা হলো? 9টা হয়ে গেল। তাহলে কি এত সহজে সংক্ষেপে আমরা 9টা টেন্স শিখে ফেললাম? মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না। অথচ দেখো গুনলে আমরা স্বাভাবিকভাবেই এখানে 9টা পেয়ে যাব। তাহলে এই 9টাকে আমাদের সহজভাবে মনে রাখার জন্য তোমাদেরকে আবার বলি, সাধারণভাবে যখন হবে ল থাকলে সাধারণ ল অতীত, আর ব থাকলে ভবিষ্যৎ। আবার ল ব না থেকে সাধারণ থাকলে সেটা হচ্ছে বর্তমান, অর্থাৎ প্রেজেন্ট। আর চলমান, খাচ্ছি, ধরছি, মারছি, এই যে তোমরা আমাকে শুনছো, এই চলমান থাকলে হবে কন্টিনিউয়াস। আর চলমানের পর্দাটা শেষ আছে, শেষটা হয়ে গেলে হবে পারফেক্ট। তাহলে 3 3 9টা টেন্স আমরা শিখে ফেললাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন যে কথাটা বলছিলাম, একটা আমি গ্যাপ রেখেছি। পাস্ট পারফেক্ট টেন্সে একটা ঘটনা থাকে, সেটা হচ্ছে যে অতীতের 2টি ঘটনা একসাথে ঘটবে। ওই ঘটনার একটা আগে, ওই একটার আগে আরেকটা, অথবা একটার পরে আরেকটা ঘটবে। তো তোমাদের পরিসরে আমি আর ওই জিনিসটা আলোচনা করতে চাচ্ছিলাম না। তারপর যেহেতু উপস্থাপনায় এসে গেছে, আমি একটু ওখানে শিখিয়ে রাখি। এই যে আমরা খেয়েছিলাম, কার আসার পূর্বে? তোমাদের অ্যাসিস্ট্যান্ট হেড স্যারের আসার পূর্বে। মনে আছে স্যারদের কথা? সবই তো ভুলে যাচ্ছি নাকি? হ্যাঁ, মনে রাখবা, স্যারদের সাথে যোগাযোগ করবা, কথা বলবা, তাহলে আমাদেরও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। আর সবাই সব প্রতিষ্ঠানে সব স্যারদের সাথে সক্রিয় যোগাযোগ রেখে তোমরা পড়ার নির্দেশনা নিয়ে বাড়িতে কিন্তু লেখাপড়া করবা, আনন্দ করবা, হই হুল্লোড় করবা, এক জায়গায় চুপ করে বসে থাকবে না। ওকে, যে কথা বলছিলাম, এখন সহকারী প্রধান শিক্ষক আসার পূর্বে আমি আমটি খেয়েছিলাম। আমি ওটা লিখছি না, আমি ইংরেজিটা সরাসরি লিখি। তাহলে কোন কাজটা আগে হয়েছিল? আম খাওয়ার কাজটা আগে হয়েছিল, আর তোমাদের স্যারের আসার কাজটা পরে হয়েছিল। তাহলে
যে কাজটা আগে হয় সেই কাজটা, আর বাক্যে যদি কি বললাম, সহকারী প্রধান শিক্ষক আসার পরে, তাহলে কাজটা কার হলো ভুলে গেছিলাম। কে আগে এসছেন? তোমাদের সহকারী প্রধান শিক্ষক আগে এসছেন। বাক্যে কি উল্লেখ আছে? পর আছে নাকি একটু ঘুরিয়ে দেবো? আচ্ছা, আগে ঘুরিয়ে পূর্বের কথাটা বলি, যে স্যার আসলে তো দেখলে তো বকবে যে তোমরা এখন খাওয়া দাওয়া করছো, আম খাচ্ছ কেন? তাহলে আগেই খাওয়াটা শেষ করে ফেলতে হবে, তাহলে আগেই শেষ করে দিই। তাহলে যে কাজটা আগে ঘটবে, অর্থাৎ বাক্যে পূর্বের কথাটি উল্লেখ থাকবে, সহকারী প্রধান শিক্ষক আসার পূর্বে আমি আমটি খেয়েছিলাম। তাহলে আমার বাক্যে যদি পূর্বে থাকে ওই কাজটা আগে লিখতে হয়, যে কাজটা আগে সম্পন্ন হয়েছে সেটা আগে লিখতে হয়। তাহলে আমি আমটি খেয়েছিলাম, I had eaten the mango before। কি শব্দটা? পূর্বে, বিফোর, এই শব্দটা এখানে লিখতে হবে। বিফোর দ্য অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, আমি সংক্ষেপে লিখি অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, এবং এটা হবে ভার্বের পাস্ট ফর্ম। এটা হবে ভার্বের পাস্ট ফর্ম। কেম, দ্য অ্যাসিস্ট্যান্ট হেড টিচার কেম। ওকে। আর যদি পরে ঘটনা ঘটে তাহলে পাস্ট পারফেক্টের অংশটা পরে চলে যাবে। যেমন সহকারী প্রধান শিক্ষক আসার পর আমি আমটি খেয়েছিলাম। তাহলে ঘটনা কি হলো? স্যারও এসছেন, আসার পরে খেলাম। তাই কি করছো? স্যার আম খাচ্ছিলাম, খাওয়া শেষ স্যার, আর সমস্যা নেই। তাহলে আমি এবার যে কাজটা, যেহেতু পর উল্লেখ আছে, পর যদি উল্লেখ থাকে, যে কাজটা আগে ঘটেছিল সেইটার বাক্যের রূপটা পরে চলে যাবে, আর পাস্ট ইনডেফিনিট টেন্সের কাজটা আগে চলে আসবে। তাহলে I ate the mango। লেখা বোঝা যাবে না, আমি বুঝতে পারছি, তারপরও আমি এর ভিতরে লিখছি, যেহেতু এটাকে আমি গুরুত্ব খুব একটা দিচ্ছি না, তারপরও বুঝাচ্ছি, সেই কারণে লেখাটাকে আমি স্পষ্ট না করলেও তোমাকে বুঝতে পারবে। I ate the mango after the assistant head teacher had come। এবার এটা হয়ে গেল had come। তো ঠিক আছে, এটা নিয়ে বেশি দরকার নেই, আমরা পরবর্তী ক্লাসে, পরবর্তী যখন তোমরা 8-এ উঠবে, বা 6 যারা 7-এ 6 যারা আছে তারা 7-এ উঠবে, 7-এর আরো পরে সময় পাবো, আরো পরে আরো সুন্দর করে বোঝাবো। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এতক্ষণ তো আমরা যে কাজটা দেখলাম সে কাজটা ছিল সরাসরি সাবজেক্ট কাজ করছে। এবার কর্তা তো নিজেও কিছু হতে পারে নাকি? যেমন তুমি যদি বলো যে আমি কঠোর অধ্যয়ন করছি, ওই যে করছি, আমি স্টাডিং ফর, কি উদ্দেশ্যে? আমি ভবিষ্যতে একজন পাইলট হব নাকি? তাহলে এই তো নিজে তো একটা কিছু হওয়া বোঝাবে। এরও 3টা কালে 3 রকমের ঘটনা ঘটে। যেমন দেখো, অবশেষে তিনি পাইলট হয়েছিলেন, অতীত। তাহলে অ্যাট লাস্ট আমরা এই উদাহরণটা হয়েছিলেন না বলে তাহলে আবার বিকেমে চলে যাবে। আমরা অবশেষে তিনি আমরা আবার পাস্টে ফিরে যাচ্ছি। আমি আরো সহজ করে নিয়ে আসি, ওটা একটু জটিল হয়ে যাচ্ছিল। আমি ছাত্র ছিলাম, তাহলে কিন্তু তুমি কোনো কাজ করছো না, তুমি নিজেই ছিলে। তাহলে ওই সেই বি, ওই যে সেই হেল্পার বি, তাহলে এই বি এখন প্রিন্সিপাল ভার হিসেবে ব্যবহৃত হবে। এই ভাবটা এখন প্রিন্সিপাল, নিজেই রাজা, এবার আর হেল্পার হবে না, এবার নিজেই রাজত্ব করবে। তাহলে I was a student, I was a
স্টুডেন্ট। ঠিক এমনি ভাবে প্রেজেন্ট টেন্সে কি হবে? ইয়েস, প্রেজেন্ট টেন্স হবে আই অ্যাম আ স্টুডেন্ট। আই অ্যাম আ স্টুডেন্ট। ফিউচার টেন্সে কি হবে? ওই সেই আমি ছাত্র হব, আমি ছাত্র হব। তাহলে আই শ্যাল, ওই যে সেই ব, আই শ্যাল, তারপর বি, শ্যালের পর তার এম ইজ আর বসতে পারে না, নাকি বসাবো? নো, আই শ্যাল বি আ স্টুডেন্ট। স্টুডেন্ট। তাহলে কর্তা নিজে কাজ না করে নিজে কিছু হওয়া বোঝায়, তখন আমরা এইভাবে বাক্যগুলো লিখব। ওকে, এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই 9টা টেন্স নিয়ে আজকে আলোচনা করলাম। এই 9টা টেন্সের বাইরে বাকি যে 3টা থাকলো, এই 3টা আরো সহজ। আমি আলোচনা, যেহেতু ক্লাস 6 এবং 7 তোমাদের জন্য আলোচনা করছি, এই জন্য ওই 3টা ফর্মকে আপাতত এই পর্যন্ত রেখে দিচ্ছি। এখন এই যে বাক্যগুলো আমরা, এই যে কাজগুলো আমরা করছি, এখন চলো আমরা আরেকটি ধাপে চলে যাই। সেটা হচ্ছে আমি আম খাই। এই কথাটাকে আমরা কয় ভাবে উপস্থাপন করতে পারি, কয় ভাবে বলতে পারি? 4 ভাবে বলতে পারি। সেটা কি? স্বাভাবিকভাবে আমি খাচ্ছি, পজিটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ। আই ইট ম্যাঙ্গো। এখানে আমি ম্যাঙ্গো লিখলাম। আই ইট ম্যাঙ্গো, আমি আম খাই। এবার আমি কি আম খাই? এটাও বলতে পারি না? আমি কি আম খাই? তুমি আমাকে আম সাজছ, আমি কি আম খাই? তুমি আমার কাছে আম নিয়ে আসছো। আচ্ছা, তাহলে আমি কি আম খাই? প্রশ্ন আমি করতেই পারি, আমি কি আম খাই? এটা কি হয়ে গেল? প্রশ্নবোধক হলো, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হলো। তাহলে আগেরটাকে আমরা কি বলতে পারি? অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ আমি সংক্ষেপে লিখলাম AFFIRMATIV, অ্যাফার্মেটিভ। আর এটা হয়ে গেল কি? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। আমি কি আম খাই? যখন এই আমি কি আম খাই প্রশ্নবোধক হয়ে যায়, তখন একটি হেল্পারকে আবার লাগে। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সহকারী হচ্ছে ডু বা ডাচ। কর্তা থার্ড পারসন হলে, সিঙ্গুলার হলে ডাচ, আর বাকি সকল ক্ষেত্রে ডু। এটাকে নিয়ে আসতে হবে আগে। তাহলে আমি কি আম খাই? তাহলে ডু আই ইট রাইস? ডু আই ইট রাইস? আমি আম খাই না। আমাকে বিরক্ত করো না, আমি আম খাই না। আমি কি আম, সরি টানে টানে লিখেছি রাইস, যাও। ডু আই ইট ম্যাঙ্গো? আমি কি আম খাই? আর এবার বলছি আমি আম খাই না, আমাকে বিরক্ত করো না, আমি আম খাই না। তাহলে আমি আম খাই না বলতে সাবজেক্টের পরে যে সাহায্যকারী ক্রিয়া একটা ডু নিয়ে আসছি, ওর সাথে নট লাগাই দিতে হয়। ডু নট ইট ম্যাঙ্গো। ম্যাঙ্গো, আই ডু নট ইট ম্যাঙ্গো। এরপর আমি কি আম খাই না, মানে জোর দিয়ে প্রকাশ করা যে আমি কি আম খাই না। তুমি যে আমটা নিয়ে চলে যাচ্ছ, বলছো যে ও আম খায় না, আমি কি আম খাই না? তুমি দেখো না আমি প্রায় আম কিনে খাই, নাকি তোমার দেওয়ার কোনো ইচ্ছে নেই, এরকম একটা বিষয় না। তাহলে এরকম জোর দিয়ে বোঝানোর জন্য আমরা একই সাথে নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ ব্যবহার করি। তো এই নেগেটিভ ইন্টারোগেটিভ হচ্ছে আমি কি আম খাই না। এক্ষেত্রে আমরা ডুটাকে আগে নিয়ে আসতে পারি এবং নটটাকে 3 নম্বরে রেখে দিতে পারি। এখানে আমি এটা লিখি, আমি কি আম খাই না, এখানে যুক্ত করে দিলাম
তাহলে এখানে হতে পারে ডু, ওই যে প্রশ্নবোধকগুলো আগে ডু চলে আসলো, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে ইট, তারপরে ম্যাঙ্গো এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, এবার এটাকে আমরা বিকল্পভাবে লিখতে পারি। যদি ডু আর নট একসাথে লিখে নিয়ে আসি তাহলে আমরা এখানে লিখতে পারি ডোন্ট। সাবজেক্টের আগে যদি নিয়ে আসি তাহলে সংক্ষিপ্ত ফর্মে ডোন্ট, আমাদেরকে শর্ট ফর্মে আমরা লিখতে হবে ডোন্ট, ডোন্ট আই ইট ম্যাঙ্গো। ক্লিয়ার? ঠিক এমনি ভাবে প্রত্যেকটা বাক্যকে, প্রত্যেকটা টেন্সের প্রত্যেকটা বাক্যকে 4 ভাবে আমরা রূপান্তর করতে পারি। এর বাইরে কিন্তু আমরা কোনোভাবেই আর কথা বলতে পারি না, এই 4 রকমের বাইরে। ওকে, এখন এটা তো আমরা শিখলাম প্রেজেন্ট ইনডেফিনিটে সাহায্যকারী ক্রিয়া ডু বা ডাজ আমাদের নিয়ে আসতে হয়েছে, আর পাস্ট টেন্স হলে ডিড নিয়ে আসতে হবে। আর বাকি সকল ক্ষেত্রে দেখবা একটা করে সাহায্যকারী ক্রিয়া আছে। সেই সাহায্যকারী ক্রিয়াটাকে আগে আর নেগেটিভ হলে ওই সাহায্যকারী ক্রিয়ার সাথে নট বসিয়ে দিলেই তোমাদের বাকি সবগুলো টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ, এই 4টা ফর্মের বাক্য তৈরি হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শিখলাম যে কীভাবে ইংরেজি বাক্যকে বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যে রূপান্তর করতে হয়। এখন যদি আমরা মোটামুটি শিখে থাকি, যদি আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শুনে থাকো, তাহলে তার একটা পরীক্ষা হয়ে যাওয়ার দরকার। চলো আমরা একটা পরীক্ষা দিই। মনে করো আমরা এটা শিখেছি, শেখার পরে এখন আমি আমার বন্ধুর কাছে একটা চিঠি লিখব। তাহলে আমরা চিঠি লিখি। প্রিয় দিবা, আশা করি ভালো আছো। গতকাল আমি বিদ্যালয়ে যাইনি। যাইনি মানে গিয়েছিলাম না, গিয়েছিলাম না। আজ আমার ছোট বোন ঢাকা যাচ্ছে। আমি তার সাথে ঢাকা যাব। আমি দুটো টিকিট কিনেছি। এ পর্যন্তই থাকি। আমি দুটো টিকিট কিনেছি, এ পর্যন্তই থাকি। তাহলে চলো একটু প্র্যাকটিস করি। প্রিয় দিবা, আর আমরা সবাই জানি ডিয়ার দিবা, আশা করি ভালো আছো। এই আশা করি এটাকে আমরা একবারে বলি হোপ। হোপ ইউ আর ওয়েল, ইউ আর ওয়েল। ওকে, একটা প্রেজেন্ট টেন্সের একটা বাক্য পেল। গতকাল আমি বিদ্যালয়ে যাইনি। গতকাল আমি বিদ্যালয়ে যাইনি। তাহলে ইয়েস্টারডে আই পাস্ট টেন্সে বলেছিলাম, পাস্ট টেন্সের সাহায্যকারী ক্রিয়াকে ডিড, আর যাইনি দন্তন্য রয়েছে। তাহলে ইয়েস্টারডে আই ডিড নট গো টু স্কুল।
yesterday I did not go to school. আশা করছি তোমাদের হয়েছে। হ্যাঁ, আজ আমি আমার, সরি এখানে তো আমি চলে এসেছে। আজ আমার ছোট বোন ঢাকা যাচ্ছে। আজ আমার ছোট বোন ঢাকা যাচ্ছে, কি চলমান। তাহলে আমরা চলমানে নিয়ার ফিউচারকেও আমরা বলতে পারি, সেটা আরেকটা কথা। তারপর আমরা কন্টিনিউয়াসলি করব। আজ আমার বোন ঢাকা যাচ্ছে। টুডে মাই ইয়াঙ্গার, এখানে কি লিটিল হবে? নো, এখানে ইয়াঙ্গার। মাই ইয়াঙ্গার সিস্টার ইজ গোয়িং। ওই যে চলমান, তাহলে চলমানের গোয়িং ক্রিয়া আর তার সাথে একটা সাহায্যকারী ক্রিয়া আসছে, ইজ। মাই সিস্টার ইজ গোয়িং টু ঢাকা। ঢাকা, আমি তার সাথে ঢাকা যাব। ওই যে ব আছে, তাহলে কি হবে? কে যাবে? আমি। তাহলে আই। এবার যাব, শ্যাল গো কোথায়? টু ঢাকা। কার সাথে? উইথ হার। আই শ্যাল গো টু ঢাকা উইথ হার। লেখা জায়গা পাচ্ছি না, এখানে লিখি। আই শ্যাল, আমি জানছি তোমরা চেষ্টা করছো, আমি তোমাদের সাথে মিলিয়ে দিচ্ছি। আই শ্যাল গো কোথায়? টু ঢাকা। কার সাথে? উইথ। উইথ হার, যেহেতু আমরা ওখানে লিখেছি, আমি তার সাথে উইথ হার। ওকে। আমি দুটো টিকিট কিনেছি। আমি দুটো টিকিট কিনেছি, কেনা হয়ে গেছে, ওই যে কাজ শেষ হয়ে গেছে। তাহলে কি হবে? ভার্বের 3 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমি কিনেছি, আই হ্যাভ, আই পরে হ্যাভ বলবে, আই হ্যাভ বট। I have bought 2 tickets. 2 tickets. কি তোমাদের কি মিলেছে? ধন্যবাদ। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে এই ক্লাস থেকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। এভাবেই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এই পরিশ্রমটা, এই যে অনেকক্ষণ ধরে এই ক্লাসে সাথে যুক্ত থাকা, এটা সার্থক হবে। তো দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাড়িতে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং পাঠটা কিন্তু অতি অবশ্যই তোমরা নিয়মিত চালিয়ে যাবে। তো আবার যখন বিদ্যালয় চালু হবে তখন তোমাদের সাথে দেখা হবে, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।